আসসালামু আলাইকুম। হ্যালো, শুনতে পাচ্ছ? স্যার সলিউশন স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ন্যাচারাল কনভেকশন চ্যাপ্টার 9 লাস্টের টপিক আমরা আজকে দেখব। এই যে লাস্ট টপিক, আজকে ক্লাস এবং আগামীকাল নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে আমাদের চ্যাপ্টার 9। আর ন্যাচারাল কনভেকশন ইনসাইড ইনক্লোজার্স আমরা এই টপিক নিয়ে আলোচনা করব। তা আমাদের দেখা যাচ্ছে যে আমাদের রেসিডেন্স যে আছে, আমাদের বাসা, সেই রেসিডেন্সে আমাদের ঘরের জানালা থাকে। সেই জানালা রাখা হয় যাতে আলো বাতাস, ঘরের ভিতরে অন্ধকার না থাকে, আলো বাতাস আসে। এখন এই জানালার কারণে আমাদের দেখা যাচ্ছে যে অনেক হিট লস হয়। যদি তুমি শীত প্রধান দেশে চিন্তা করো, শীত প্রধান দেশে তোমার ভিতরে যদি রুম হিটার ইউজ করে আর বাইরে মাইনাস টেম্পারেচার থাকে, এদের রেজাল্ট তোমার হিটটা রুম থেকে হিটটা ট্রান্সফার হয়ে চলে যায় বাইরে, এদের রেজাল্ট হিট লস হয়। অন্যদিকে যদি তোমার বাইরে অনেক গরম থাকে বা ভিতরে যদি রুম এসি চলে, তাহলেও দেখা যাচ্ছে যে টেম্পারেচার ডিফারেন্সের কারণে জানলা দিয়ে অনেক হিট ট্রান্সফার হয়ে যাচ্ছে, হিট লস হয়। এটা এই জন্য আমাদের উইন্ডোজে আমাদের ইনসুলেটর ইউজ করতে হবে। ইনসুলেটরটা কি ধরনের ইনসুলেটর হবে সেটাই আমরা দেখবো। ইনসুলেটর ম্যাটেরিয়াল এমন হতে হবে যাতে ট্রান্সপারেন্টও থাকে, ট্রান্সপারেন্ট না হলে তো আলো বাতাস আসবে না, এজ ওয়েল এজ আমাদের হিটটা ট্রান্সফার যাতে না হয়, ইনসুলেশন হিসেবে কাজ করে। তাহলে এর জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ ইউজেবল ইয়াটা হলো যে ইনসুলেটিং ম্যাটেরিয়াল হলো এয়ার। এয়ার ইজ দ্য বেটার ইনসুলেটর ইন দিস কেস। এয়ারকে তো আমরা ইনসুলেটর হিসেবে ইউজ করতে পারি। এয়ার সুবিধা হলো এয়ারটা ট্রান্সপারেন্টও, অবশ্যই এয়ারটা একটা ট্রান্সপারেন্ট। সুতরাং জানলা ভিতরে যদি আমরা এয়ারকে ইউজ করি এজ ইনসুলেটর এবং এটা ট্রান্সপারেন্ট, তাহলে আমাদের জানলার পারপাস যেটা সেটাও সার্ভ হয়, অ্যাজ ওয়েল এজ ইনসুলেশন হিসেবে কাজ করবে। কারণ এয়ারটাকে আমরা কিভাবে ট্র্যাপ করে রাখবো, এয়ারটা তো এমনি থাকবে না। কাজে আমাদের জানালার দুইটা ইয়া দিতে হবে, ডাবল পেন উইন্ডো, অর্থাৎ একটা গ্লাসের মাঝে একটা গ্যাপ দিয়ে আরেকটা গ্লাস দিয়ে এটাকে সিল করে দিতে হবে, ভিতরে এয়ারটা ট্র্যাপ হয়ে থাকবে। এরকম যদি জানালা করা যায় তাহলে হিট ট্রান্সফারটা আমাদের কম হবে। সেটাই আমাদের হিট ট্রান্সফার কিরকম হয় এটাই আমরা এখন দেখবো আর কি। ন্যাচারাল কনভেকশন উইন্ডোজ যেহেতু আমাদের ন্যাচারাল, এখানে কোনো পাম্প বা ব্লোয়ার ইউজ করা হয় না। কাজে আমরা যদি টেম্পারেচার যদি আমরা লস কম চাই, তাহলে আমাদের উইন্ডোজে আমাদের দুইটা লেয়ার অফ গ্লাসের উইন্ডোর মাঝখানে আমাদের একটা এয়ারটা রাখতে হবে। সুতরাং দুইটা গ্লাসের লেয়ার থাকবে, একটা রুমের সাইডে একটা আউটসাইডে, মাঝখানে থাকবে এয়ারের লেয়ার। তাহলে আমাদের হিট ট্রান্সফারটা কম হবে, হিট লসটা কম হবে। এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্টকে বলা হয় ইনক্লোজার। ইনক্লোজারের ক্ষেত্রে ন্যাচারাল কনভেকশনে হিট ট্রান্সফারটা কেমন হয় সেটা আমরা দেখব। Enclosures are frequently encountered in practice and heat transfer through them is of practical interest. অবশ্যই আমাদের প্র্যাকটিক্যাল ইন্টারেস্ট আছে এটা, বাসাবাড়ি এটা আমাদের ব্যবসা আদালতে এটা করা যায়। In a vertical enclosure, the fluid adjacent to the hotter surface rises and the fluid adjacent to the cooler one falls. এখানে যদি একটা এই ছবিতে দেখা যাচ্ছে এটা একটা ইনক্লোজার। ইনক্লোজারের এই সাইড হলো হট সারফেস, অর্থাৎ রুমের সাইডে যদি তুমি চিন্তা করো এটা হট সারফেস, আর আউটার সাইডে অর্থাৎ রুমের বাইরের সাইডে যদি কোল্ড সারফেস হয়, তাহলে হট সারফেসের সাইডে যে এয়ারটা টাচে থাকবে, সেই একটা হট সারফেস থেকে তোমার এয়ার হিটটা নেবে, নিয়ে হিটটা নিয়ে সে উপরের দিকে হালকা হয়ে যায়, সে উপরের দিকে উঠবে। এই জন্য এই যেখানে দেখা যাচ্ছে যে তোমার এই ছবিতে দেখতে পাচ্ছ, এখানে ভেলোসিটি প্রোফাইলটা দেখা যাচ্ছে আপওয়ার্ড ডাইরেকশন, এরোগুলো আপওয়ার্ড। আর অপোজিট ওয়ালের ক্ষেত্রে যেহেতু ওইটা ঠান্ডা, ওইখানে এয়ারটা ওখানে ঠান্ডা সংস্পর্শে এসে ও আরো ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে এর ডেনসিটি বেড়ে যাবে, ঘনীভূত হবে, এর নিচের দিকে চলে যাবে। তো সুতরাং এটা অপোজিট ডাইরেকশনে তোমার একটা ফ্লোটা বিরাজ করবে। কাজে এখানে যে কনভেক্টিভ কারেন্ট যেটা হবে সেটা একটা কনভেক্টিভ কারেন্ট অর্থাৎ ফ্লো অফ ফ্লুইড একটা মেনটেন করবে এখানে। তোমার এখানে যেহেতু দুইটা গ্লাসের যদি হয়, দুইটা গ্লাসের দুই পাশে সারফেসের টেম্পারেচার দুই রকম, কাজে এখানে
হট সারফেসের ফ্লুইডটা আপওয়ার্ড হবে আর কোল্ড সারফেসের ফ্লুইডটা ডাউনওয়ার্ড যাবে। এজ এ রেজাল্ট একটা কনভেক্টিং কারেন্ট তৈরি হবে এবং কনভেকশন হিট ট্রান্সফার হবে। এখন যদি এই মুভমেন্টটা না হতো এই ফ্লুইডের, যদি এই হিটটা ভিতরে যদি এয়ারটা স্থির থাকতো, তাহলে হিট ট্রান্সফার যেটা হতো সেটাকে বলা হয় আমাদের কোয়েসেন্ট ফ্লুইড, অর্থাৎ স্থির একটা ফ্লুইড। সেক্ষেত্রে এটাকে আমরা কনভেকশন হিট ট্রান্সফার বলতে পারবো না, সেখানে আমরা বলতাম কনভেকশন হিট ট্রান্সফার হতে পারে। কন্ডাকশন হিট ট্রান্সফার হতো যদি আমাদের ফ্লুইডের মুভমেন্ট না থাকতো। তাহলে এখানে বলছে যে হটের সারফেসের ফ্লুইডটা রাইজ করবে এবং কুলার সারফেসের ফ্লুইডটা ফল করবে, setting up a rotationary motion within the enclosure that enhances heat transfer through the enclosure. এই ফ্লুইডটাই মুভ করে হিটটা ট্রান্সফার করবে এবং ন্যাচারাল কনভেকশন হিট ট্রান্সফার পরিমাণ অনেক কম, কাজে এই সামান্য পরিমাণ হিটটা লস হতে পারে। আর এমনি যদি তুমি খালি গ্লাস রাখতা তাহলে অনেক হিট ট্রান্সফার হয়ে যেত গ্লাসের মাধ্যমে, কন্ডাকশন হয়ে। আর যেহেতু তুমি এখানে ফ্লুইড রাখা হচ্ছে মাঝখানে, ফ্লুইড বলতে এয়ার এখানে তোমার হিট ট্রান্সফারটা কম। এই ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমরা জানি রিলে নাম্বার ইকুয়াল টু জি বিটা T1 - T2 LC টু দি পাওয়ার কিউব নিউ স্কয়ার প্রাণ সময়। এই ফর্মুলাটা আমরা আগেই জানি, রিলে নাম্বার ফর্মুলা একই ফর্মুলা। এখানে LC টা হলো ক্যারেক্টারিস্টিক লেন্থ, দ্য ডিসটেন্স, এখানে ক্যারেক্টারিস্টিক লেন্থটা হবে ডিসটেন্স বিটুইন টু দুইটা যে তোমার গ্লাসের লেয়ার আছে, ইনার এবং আউটার, এই দুই লেয়ারের মাঝখানে যে গ্যাপটা, এটাই হবে তোমার LC, characteristic length, the distance between the hot and cold surface, the distance, T1 T2 the temperature of the hot and cold surfaces. এখানে তোমার রিলে নাম্বার যদি তোমার 1708 বেশি হয় তাহলে ন্যাচারাল কনভেকশন কারেন্ট সেখানে ফ্লো হবে, অর্থাৎ ন্যাচারাল কনভেকশন স্টার্ট হবে সেই জায়গাটায়। আর রিলে নাম্বার 3 × 10⁵ হয় তাহলে টার্বুলেন্ট ফ্লুইড মোশন হবে সেই ক্ষেত্রে। রিলে নাম্বারের ভ্যালু এখানে তুমি এটাতে বোঝা যাবে যে আসলে 1708 কম হলে তোমার কনভেকশন কারেন্ট হবে না, সেক্ষেত্রে কন্ডাকশন ফ্লুইড স্থির থাকবে, এজ এ রেজাল্ট কন্ডাকশন হিট ট্রান্সফার হবে শুধুমাত্র। এখানে আমাদের ফ্লুইড প্রপার্টিস নিতে হবে T1 + T2 / 2, যে ফ্লুইডটা আছে ভিতরে এয়ারের প্রপার্টিস আমরা বের করবো, দুই সারফেসের টেম্পারেচারকে দুই দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা সেই টেম্পারেচার আমরা ফ্লুইডের প্রপার্টিস বের করবো। এখানে ডান পাশে দুটো ছবি দেওয়া আছে, একটা হলো তোমার হট প্লেট at the top, এখানে একটা প্লেট, দুটো প্লেট আছে, একটা প্লেট হলো উপরে, হট প্লেট at the top আর কোল্ড প্লেট at the bottom। কোল্ড প্লেট যদি বটম হয়, হট প্লেট যদি টপ হয়, হট প্লেটের সংস্পর্শে তোমার কিন্তু ফ্লুইডটা আসার পরে, হ্যাঁ, এখানে তো হরিজন্টালি যদি এখানে রাখা হয়, হরিজন্টাল যদি এই তোমার উইন্ডোটা এইভাবে প্লেস করা হয়, তাহলে উপরের সারফেস যেটা আছে হট সারফেস আর নিচেরটা যদি কোল্ড সারফেস হয় তাহলে ফ্লুইডের মোশন হবে না। কারণ হলো হট সারফেসের ফ্লুইড এটাতে ইনক্লোজার, ফ্লুইড তো মুভ করে উপরে, অর্থাৎ হট সারফেসের সংস্পর্শে যে ফ্লুইডটা আসবে সে হালকা হবে, হালকা উপরের দিকে ওঠার চেষ্টা করবে, উপরের দিকে ওঠার কোনো জায়গা নেই, কাজে সে তো উপরে যেতে পারছে না যেহেতু এটা ইনক্লোজার। আর কোল্ড ফ্লুইড যেটা নিচে আছে, কোল্ড প্লেট, এখানে তো ফ্লুইড গুলো এখানে এসে ঠান্ডা হয়ে নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু নিচের দিকে যাওয়ার কোনো রাস্তা নেই, কাজে হেভি ফ্লুইডটা নিচের দিকে থাকবে, লাইট ফ্লুইডটা উপরের দিকে থাকবে এবং এজ এ রেজাল্ট এখানে তোমার কোনো মুভমেন্ট হবে না। হ্যাঁ, কোনো মুভমেন্ট হবে না, কাজে মুভমেন্ট যদি না হয় তাহলে এখানে ন্যাচারাল নাম্বার = 1, অর্থাৎ এটা পিওর কন্ডাকশন, এখানে কোনো কনভেকশন হিট ট্রান্সফার হবে না। আর নিচের প্লেটটা দেখো, নিচের ছবিটা, এখানে উপরের প্লেটটা যদি তোমার কোল্ড হয়, নিচের প্লেটটা যদি হট হয়, নিচের প্লেটটা হট হলে স্বাভাবিকভাবে নিচে যে ফ্লুইডের সংস্পর্শে আসবে সেই ফ্লুইড গুলা হালকা সে উপরের দিকে উঠবে, উপর থেকে ওইটা জায়গা খালি করে দিবে, আর উপরের যে কোল্ড ফ্লুইডের সংস্পর্শে যে কোল্ড সারফেসের সংস্পর্শে যে ফ্লুইডটা ছিল, সে ফ্লুইডটা ঠান্ডা ফ্লুইড, সে ফ্লুইডটা করবে কি, সে ভারী যেহেতু সে নিচের দিকে আসবে, নিচের দিকে এসে হট ফ্লুইড উপর দিকে যাবে আর কোল্ড ফ্লুইড একটা তোমার সার্কেল, অর্থাৎ একটা ফ্লুইডের একটা কনভেকশন কারেন্ট তৈরি হবে, এজ এ রেজাল্ট ফ্লুইডের মুভমেন্ট সবসময় থাকবে। এই ক্ষেত্রে ন্যাচারাল নাম্বার 1 হবে না, সেই ক্ষেত্রে এটা ন্যাচারাল নাম্বার 1 এর বেশি হবে, এজ এ রেজাল্ট এটা হবে কনভেকটিভ হিট ট্রান্সফার, কনভেকশন হিট ট্রান্সফার হবে।
convective currents in horizontal enclosure, এক নম্বর হট প্লেট at the top and hot plate at the bottom, এই ছবিটার কথা বলছে। এই ছবিটা দেখাচ্ছে যে কনভেক্টিভ কারেন্ট কোনটার ক্ষেত্রে হবে আর কোনটার ক্ষেত্রে হবে না। বুঝতে পারছো সবাই? বেসিক কিন্তু এটা বুঝতে হবে কেন এই ফ্লুইডের মুভমেন্ট একটাতে হচ্ছে আর একটাতে হচ্ছে না। এটা ইজি জিনিস। এটা এনক্লোজারের ক্ষেত্রে এরকম একটা কন্ডিশন হবে। ইফেক্টিভ থার্মাল কন্ডাক্টিভিটি যদি আমরা বের করতে চাই, ইফেক্টিভ থার্মাল কন্ডাক্টিভিটি আমরা বের করতে চাইলে আমরা জানি যে কন্ডাকশন, নিউটনস ল অফ কুলিং, নিউটনস ল অফ কুলিং অর্থাৎ কন্ডাকশনের কনভেকশনের যে ইকুয়েশন H Q ডট ক্যাপিটাল Q ডট মানে রেট অফ হিট ট্রান্সফার ইকুয়াল টু H, এটা কিন্তু নিউটনস ল অফ কুলিং। তোমরা অনেকেই ভাইবার সময় এই জিনিসটা বলতে পারো না, এটা শকিং। কারণ কনভেকশন হিট ট্রান্সফার যদি তুমি জানো, এখানে তোমার কনভেকশন হিট ট্রান্সফারের বেসিক দুটি ইকুয়েশন ইউজ করা হয়। একটা হলো নিউটনস ল অফ কুলিং, আর একটা হলো যে এনার্জি ব্যালেন্সের ইকুয়েশন, যেটা হলো m ডট সিপি ডেল টি। এই দুটি ইকুয়েশন মেইনলি ইউজ করা হয়। তোমরা উল্টাপাল্টা করছো, অনেকে ভাইবাতে মানে ঠিক মতো বলতে পারো না, বেসিক গুলো জানতে হবে। এখানে তোমার কনভেক্টিভ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট H হলো সারফেস এরিয়া, আর T1 T2 আর দুই সারফেসের টেম্পারেচার, এটার টেম্পারেচার ডিফারেন্স। তাহলে এখানে H এর ভ্যালুটা আমরা যদি রিপ্লেস করি, H is equal to KNU, আমরা জানি KNU by LC। এটা তো আমরা জানি যে নাসেল নাম্বার is equal to HLC by K। HLC by K যদি হয় তাহলে H এর পরিবর্তে আমরা এটা বলতে পারি KNU by LC। H এর পরিবর্তে এই তিনটা KNU by LC, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি KNU S T1 minus T2 divided by LC। এখানে দেওয়া আছে যে H is equal to KNU by LC। তাহলে কন্ডাকশন হিট ট্রান্সফারের যে ইকুয়েশন আমরা জানি, কন্ডাকশন হিট ট্রান্সফার is equal to KAS, K মানে কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি ইনটু AS T1 T2 by LC। এটা কিন্তু আমরা জানি, এটা একটা মাইনাস ছিল, এন্ড মাইনাসটা যদি আমরা না দেই তাহলে আমরা টেম্পারেচারে যে T1 T2 এখানে চেঞ্জ করে দিলে হবে। তো মাইনাসটা হার্ডলি ম্যাটার, মাইনাসটা হিট লস বা হিট গেইন এই দুটা ইন্ডিকেট করে। এন্ড মাইনাস বাদ দিলে তোমার ইকুয়েশনটা আসছে Q ডট কন্ডাকশন ইকুয়াল টু KAS T1 minus T2 divided by LC। এই ইকুয়েশনটা আর বাম পাশের যেটা ইকুয়েশন কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, কনভেকশন হিট ট্রান্সফারের যে ইকুয়েশন আর এখানে কন্ডাকশন হিট ট্রান্সফার ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনের সাথে মিল আছে। মিলটা কি? কন্ডাকশনের ক্ষেত্রে KAS আর এখানে NU টা বেশি আছে। NU আর K এই দুটো, NU আর নাসেল নাম্বার ইনটু K, এই দুইটা মিলা যদি আমি একটা K ধরি, K ইফেক্টিভ ধরি আমি, তাহলে K ইফেক্টিভ AS T1 বিয়োগ T2 by LC, আর এখানে হলো KAS T1 বিয়োগ T2। কন্ডাকশন আর কনভেকশন ইনক্লোজারের মধ্যে হিট ট্রান্সফার, কনভেকশনের যে হিট ট্রান্সফার হয় সেটার সাথে এটার ইকুয়েশনের মিল আছে। কাজে আমরা যদি NU ইনটু K এটাকে যদি আমরা রিপ্লেস করি K ইফেক্টিভ দেয়া, K ইফেক্টিভ, তাহলে আমাদের এটা আসছে KNU, K ইফেক্টিভ হচ্ছে KNU, এটা বলা হয় ইফেক্টিভ থার্মাল কন্ডাক্টিভিটি। তো ইফেক্টিভ থার্মাল কন্ডাক্টিভিটি তাহলে আমাদের জানলাম যে আমরা কন্ডাকশনের যে কন্ডাক্টিভিটি তার সাথে নাসেল নাম্বার দিয়ে গুণ করলে আমরা ইফেক্টিভ থার্মাল কন্ডাক্টিভিটি পেয়ে যাচ্ছি। The fluid in an enclosure behaves like a fluid whose thermal conductivity is KNU as a result of convection current। তাহলে আমাদের এনক্লোজারের ক্ষেত্রে যে ফ্লুইডটা আছে সেই ফ্লুইড বিহেভ করে কার মতো? কন্ডাক্টিভিটির মতোই বিহেভ করে। সেখানে শুধু কন্ডাক্টিভিটির জায়গায় KNUটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা কনভেকশন কারেন্টের আমরা হিট ট্রান্সফারের রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে পিওর কন্ডাকশন হচ্ছে বাম পাশটা, কেন? একটা হলো হট সারফেস, একটা হলো কোল্ড সারফেস। এখানে K এর ভ্যালুটা যদি হলো K, এখানে পিওর কন্ডাকশন হবে তখন যদি কোনো ফ্লুইডের কোনো মোশন না থাকে, তাহলে পিওর কন্ডাকশন। ডান পাশের ছবিটা দেখা যাচ্ছে ফ্লুইডের মোশন হচ্ছে। ফ্লুইডের মোশন কখন হবে? যখন এই নাসেল নাম্বারটার ভ্যালু, নাসেল নাম্বার ইকুয়াল টু 1 এর চেয়ে বেশি হবে। এটা খেয়াল রাখতে হবে, নাসেল নাম্বার যদি 1 এর চেয়ে বেশি হয় তাহলে সেখানেই ফ্লুইড মোশন হবে। হ্যাঁ,
নাসেল নাম্বার 1 এর চেয়ে বেশি হলে যেন ফ্লুইডের মোশন হবে। আর সেই ক্ষেত্রে তোমার কে এফেক্টিভ, এখানে যেমন একটা এক্সাম্পল দিচ্ছে, এখানে নাসেল নাম্বার 3 আর এটার নাসেল নাম্বার হলো 1, তাহলে কে এফেক্টিভ হবে, কে এফেক্টিভ নাসেল নাম্বার যদি 3 বসাও তাহলে 3 কে এফেক্টিভ হবে 3 কে, অর্থাৎ কন্ডাকশন হিট ট্রান্সফার 3 টাইমস মোর হবে এখানে হিট ট্রান্সফার। তাহলে এখানে শুধুমাত্র কন্ডাকশনে হিট ট্রান্সফার ছিল 10 ওয়াট, আর এখানে কনভেকশনের কারণে হিট ট্রান্সফার হচ্ছে Q dot equal to 30 watt. N equal to 1, the effective thermal conductivity of the enclosure is equal to the conductivity of the fluid. N যদি 1 হয় তাহলে effective thermal conductivity of the enclosure যেটা হবে effective thermal conductivity of the enclosure is equal to conductivity of the fluid. This case corresponds to the pure conduction. এটি বলেছি। তাহলে আমরা effective thermal conductivity বুঝলাম যে K effective equal to K into NU, NU যদি 1 হয় সেই ক্ষেত্রে তোমার বলছে যে তাহলে conductivity of the enclosure is equal to the conductivity of the fluid. This case corresponds to pure conduction. NU 1 হলে pure conduction. Numerous correlation for Nusselt number exist. অনেক correlation Nusselt number এর জন্য যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা অনেক correlation আছে। তার মধ্যে simple power law type relation in the form of Nusselt number equal to C Reynolds number L to the power n. Reynolds number to the power n এবং C into Reynolds number to the power n, এটা একটা Nusselt number এর একটা ইকুয়েশন। এই Nusselt number equal to convection heat transfer coefficient, অর্থাৎ যে এনক্লোজার হয় সেই ক্ষেত্রে একটা ইকুয়েশন, কমন একটা ফরম্যাটে দেওয়া আছে। আর C and n are constant, are sufficiently accurate. The equation is sufficiently accurate, but they are usually applicable to a narrow range of Prandtl number and Rayleigh number and aspect ratio. Aspect ratio সমাধান করে আসছে। এই ছবিতে দেখাচ্ছে বাম পাশে ছবি পিওর কনডাকশন, ডান পাশে ছবিটা হলো ন্যাচারাল কনডাকশন। The Nusselt number of 3 for an enclosure indicates that the heat transfer through the enclosure by natural convection is 3 times by pure conduction. এখানে প্লেট গুলার যে প্লেটের ইয়াটা দেওয়া আছে, বিভিন্ন ভাবে প্লেট এনক্লোজার, যে দুটো এনক্লোজার, একটা হট প্লেট একটা কোল্ড প্লেট, এটাকে বিভিন্ন ভাবে সাজানো যায়। যদি হরিজন্টাল রেক্টেঙ্গুলার এনক্লোজার হয়, একটা হরিজন্টাল, এই ছবিতে দেখতে পাচ্ছি T1 নিচে সারফেসটার টেম্পারেচার বেশি, T1 গ্রেটার দ্যান T2। কারণ এটা যদি উল্টা হতো, উপরেরটা যদি বেশি হতো টেম্পারেচার, নিচেটা যদি কম হতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কন্ডাকশন হতো, পিওর কন্ডাকশন হতো। এখানে ফ্লুইডের মুভমেন্ট হতো না। নিচেরটা যেহেতু তোমার হট T1 হট প্লেট আর উপরটা কোল্ড প্লেট, এই ক্ষেত্রে তোমার এই ইকুয়েশন গুলো এখানে ইউজ করা যাবে। যে ইকুয়েশন গুলো এখানে তারা এক্সপেরিমেন্ট করে এগুলো পেয়েছে, এই ইকুয়েশন গুলো ইউজ করা যায়। প্রথম যেটা ইকুয়েশন দেওয়া আছে, এর রিলে নাম্বারের একটা লিমিটেশন দেওয়া আছে, 10 to the power 4 থেকে 5 into 10 to the power 5 এর মধ্যে যদি রিলে নাম্বার থাকে তাহলে এটা ইউজ করা যাবে হরিজন্টাল এনক্লোজারের ক্ষেত্রে। পরেরটার ক্ষেত্রে আরেকটা কন্ডিশন দেওয়া আছে, অর্থাৎ রিলে নাম্বার যদি 4 into 10 to the power 5 এর থেকে 10 to the power 7 এর রেঞ্জে হয় তাহলে এটা ইউজ করা যাবে। আর Prandtl নাম্বারের একটা লিমিটেশন দেওয়া আছে 0.5 থেকে 2 পর্যন্ত। এগুলো স্যাটিসফাই করলে এই উপরের ইকুয়েশন আমরা ইউজ করতে পারবো। তারপর আরেকটা ইকুয়েশন দেওয়া আছে, এটার ক্ষেত্রে আরেকটা দেওয়া আছে ফর ওয়াটার, সিলিকন, অয়েল এন্ড মার্কারি। এই ধরনের ফ্লুইড যদি ইউজ করা যায় তাহলে এই কন্ডিশন, রিলে নাম্বারের যে কন্ডিশন, এই কন্ডিশন এই ইকুয়েশন ইউজ করতে হবে। এখানে বিভিন্ন কন্ডিশনের ইকুয়েশন দেওয়া আছে। এই ইকুয়েশন গুলো তোমাদের এমপিরিক্যাল ইকুয়েশন, যে ইকুয়েশন গুলো মানুষজন অনেক এক্সপেরিমেন্ট করে একটা কনক্লুশনে আসছে। তো এই ইকুয়েশন পরীক্ষায় তোমাদের এগুলা ইকুয়েশন দেওয়া থাকবে, কোনো ইকুয়েশন মুখস্থ করা দরকার নেই। Based on experiment with air, it may be used for liquids with moderate Prandtl number. এখানে when the hotter plate is at the top, যেটা বললাম, টপ যদি হটার প্লেট হয় সেক্ষেত্রে Nusselt number 1, সেক্ষেত্রে তোমার Nusselt নাম্বারের কোনো ইকুয়েশন প্রয়োজন হবে না, কন্ডাকশন হিট ট্রান্সফার। তাহলে আমরা হরিজন্টাল রেক্টেঙ্গুলার এনক্লোজার দেখলাম, এটা একটা যদি হরিজন্টাল রেক্টেঙ্গুলার এনক্লোজারের এরকম কোনো প্রবলেম থাকে তাহলে এই ইকুয়েশন গুলো দেওয়া থাকে, যেটা তোমার প্রয়োজন সেই ইকুয়েশন
দেওয়া থাকবে প্রবলেম সলভ করার জন্য। তারপর ইনক্লাইন্ড রেক্টেঙ্গুলার এনক্লোজার, এখানে একই রকম। ইনক্লাইন্ড হলো এখানে একটা হরিজন্টাল সারফেসের সাথে এটা যদি একটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে, আর টেম্পারেচার T1 ইজ গ্রেটার দেন T2, অর্থাৎ নিচের দিকের সারফেসের টেম্পারেচার T1 এটা যদি বড় হয়, T2 যদি কম হয়, তাহলে এখানে অনেকগুলো ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশন গুলা ইউজ করা যাবে। আর অ্যাসপেক্ট রেশিও, যেটা আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম, অ্যাসপেক্ট রেশিও বলছে যে হাইট যেটা হবে উইন্ডোর, হাইট ডিভাইডেড বাই এই দুইটা উইন্ডোর গ্যাপ, এর রেশিওটাকে বলা হয় অ্যাসপেক্ট রেশিও। উইন্ডোর যে গ্লাস আছে সেই গ্লাসের হাইট ডিভাইড বাই দুইটা উইন্ডোর মাঝখানে যে গ্যাপ, H/L। H/L এর উপর ডিপেন্ড করে বিভিন্ন ফর্মুলা তোমাকে এখানে দেওয়া আছে, সুতরাং তোমার এখানে যেটা প্রয়োজন সেই ফর্মুলা তুমি ইউজ করবে অ্যাজ পার রিকোয়ারমেন্ট। এখানে ক্রিটিক্যাল একটা টেবিলে দেওয়া আছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলস ফর ইনক্লাইন্ড রেক্টেঙ্গুলার এনক্লোজার। এখানে অ্যাসপেক্ট রেশিওর সাথে তোমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত হবে সেটা একটা করসপন্ডিং দেওয়া আছে এখানে টেবিলে। তাহলে ভার্টিক্যাল রেক্টেঙ্গুলার এনক্লোজার, এটা হলো ভার্টিক্যাল রেক্টেঙ্গুলার এনক্লোজার। বাম পাশের টেম্পারেচার T1 ইজ গ্রেটার দেন T2। এই ক্ষেত্রে তোমার এখানে কতগুলা ইকুয়েশন দেওয়া আছে, এখানে কিছু শর্ত দেওয়া আছে। H/L অ্যাসপেক্ট রেশিও যদি 1 থেকে 2 এর মধ্যে হয়, ব্রান্ডেস নাম্বার যদি এই রিলেশন ফলো করে, তাহলে এই বাম পাশের নাসেল নাম্বার ইকুয়াল টু এই যে 0.18 উইদিন ব্র্যাকেটে যে টার্মটা আছে, এই ইকুয়েশনটা ইউজ করা যাবে। আর যদি এটা H/L 10 থেকে 2 এর মধ্যে হয়, ব্রান্ডেস নাম্বার এনি ব্রান্ডেস নাম্বারের জন্য এটা অ্যাপ্লিকেবল পার্টটা, এবং রেলে নাম্বার 10 এর চেয়ে যদি কম হয়, তাহলে নিচের ইকুয়েশনটা ইউজ করবো। আরেকটি ইকুয়েশন এখানে দেওয়া আছে, সেখানে তোমার হাই অ্যাসপেক্ট রেশিও, অ্যাসপেক্ট রেশিওটা H/L এর ভ্যালু যদি 10 থেকে 40 এর মধ্যে হয়, ব্রান্ডেস নাম্বারের ভ্যালু যদি 1 থেকে 2 × 10⁴ এর মধ্যে হয়, আর রিলে নাম্বার 10⁴ থেকে 10⁷ এর মধ্যে হয়, তাহলে আমরা এই ইকুয়েশনটা ইউজ করতে পারবো। তো এখানে আসলে তেমন কিছুই নাই, এখানে তোমাদের বেসিক জিনিসটা আমরা আগে বুঝিয়ে দিলাম। এখন রেক্টেঙ্গুলার এনক্লোজারের ওরিয়েন্টেশনের উপর বিভিন্ন ধরনের এম্পিরিক্যাল ইকুয়েশন আছে। কোন ইকুয়েশন তোমাদের মুখস্থ করতে হবে, এই ইকুয়েশনগুলো আবার দেওয়া থাকবে। আর ফ্লুইডের প্রপার্টি সবসময় সারফেসের টেম্পারেচারকে যোগ করে দিতে ভাগ করে তারপরে সে ফ্লুইডের প্রপার্টিজ তোমরা বের করবে। সিমিলারলি কনসেন্ট্রিক সিলিন্ডার আছে। কনসেন্ট্রিক সিলিন্ডার হলো একটা সিলিন্ডারের মাঝে একটা সিলিন্ডারের ভিতরে সিলিন্ডার একটা আছে, এই সিলিন্ডারের বাইরে দিয়ে আরেকটা সিলিন্ডার যদি বসানো থাকে, এই ছবিতে দেখানো আছে। ভিতরে সিলিন্ডার ডায়ামিটার DI, আর আউটার যে বাইরের থেকে বড় সিলিন্ডার যে ডায়ামিটার DO হয়, আর আউটার সিলিন্ডারের টেম্পারেচার TO হয়, আর ইনার সিলিন্ডারের টেম্পারেচার যদি সারফেস টেম্পারেচার আর কি যদি TI হয়, তাহলে আমাদের এখানে কতগুলা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন এখানে আমরা ইউজ করব। Q dot equal to 2 pi K effective. K effective তো জানো, K conductivity into Nusselt number, divided by ln DO by DI within bracket TI minus TO. TI TO তো তোমাকে বললাম, DI DO তোমাকে বললাম, তাহলে এই ইকুয়েশনটা ইউজ করে আমরা হিট ট্রান্সফার বের করতে পারবো। আরেকটা ইকুয়েশন আছে এখানে, K effective by K ভ্যালু এখানে দেওয়া আছে। এখানে একটা টার্ম আছে যে F সিলিন্ডার CYL, এই FCYL এর আবার আরেকটা ইকুয়েশন আছে, দেখুন FCYL is equal to ln D0 ভাগ DI I to the power 4 by LC to the power cube DI to the power -3/5, মানে এই একটা বড় একটা ইকুয়েশন আছে। সুতরাং এখানে তোমার ইকুয়েশন যাই থাকুক না কেন, এই ধরনের ম্যাথমেটিক্স থাকলে তোমার ইকুয়েশন দেওয়া থাকবে, শুধু তোমার এখানে বুঝতে হবে যে কোনটা কি। তো তোমার এনক্লোজারের ভিতর দিয়ে যদি তোমার সিলিন্ডার কনসেন্ট্রিক সিলিন্ডারের কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে, সেক্ষেত্রে তোমরা এই ইকুয়েশনটা দেওয়া থাকবে, এই ইকুয়েশন ফলো করে এই ইকুয়েশন ইউজ করে তোমরা অঙ্কটা সলভ করতে পারবে। এখানে বলছে F CYL RAL, যেটা টার্মটা আমরা বললাম, জিওমেট্রিক ফ্যাক্টর হলো FCYL, এই জিওমেট্রিক ফ্যাক্টর ইনটু রিলে নাম্বার, এই দুটোর গুণফল যদি 100 এর চেয়ে কম হয়,
হ্যাঁ, এই দুটোর গুণফল যদি 100 চেয়ে কম হয়, ন্যাচারাল কনভেকশন কারেন্টস আর নেগলিজিবল। হ্যাঁ, তাহলে হবে ন্যাচারাল কনভেকশন কারেন্ট সেটা খুবই কম হবে, এন্ড দাস কে ইফেক্টিভ ইজ ইকুয়াল টু কে। তাহলে কে ইফেক্টিভ, কে মানে নাসেল নাম্বার ইকুয়াল টু 1। সুতরাং এটা যদি 100 চেয়ে কম হলে আমাদের ন্যাচারাল কনভেকশন কারেন্ট নাই, এটা পিওর কন্ডাকশন ধরতে হবে। আর নোট দ্যাট কে ইফেক্টিভ ক্যানট বি লেস দেন কে। কে ইফেক্টিভ কখনোই কে এর চেয়ে ছোট হবে না, অবশ্যই কে এর চেয়ে ছোট হবে না, কারণ এটা নাসেল নাম্বার অলওয়েজ 1 অথবা 1 এর চেয়ে বেশি হবে। কাজে উই শুড সেট কে ইফেক্টিভ ইজ ইকুয়াল টু কে ইফ কে ইফেক্টিভ কে ইকুয়াল টু -1 যদি হয়। কে ইফেক্টিভ বাই কে যদি 1 এর চেয়ে কমও হয়, তাও আমরা কম ধরবো না, কে ইফেক্টিভ ইকুয়াল টু কে ধরবো, সেটাই বলছি। কে ইফেক্টিভ আর কে ইফেক্টিভ সবচেয়ে ছোট হলে কে ইফেক্টিভ ইকুয়াল টু কে এর সমান হবে, কিন্তু কে এর চেয়ে এটা কখনোই কে ইফেক্টিভ কখনোই ফ্র্যাকশনে আসবে না, সেটি বলছে। The fluid properties are evaluated at the average temperature, যেটা আমরা আগে বলছি, Ti plus To divided by 2। তাহলে কনসেন্ট্রিক সিলিন্ডারের জন্য এই ফর্মুলা গুলো। তারপরে আছে তোমার কনসেন্ট্রিক স্পেয়ার। স্পেয়ারের ক্ষেত্রে তোমার এর ভিতরে একটা স্পেয়ার, তার সাথে আরেকটা স্পেয়ার আছে, মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপের ভিতর দিয়ে তোমার ফ্লুইডটা ফ্লো হচ্ছে। তাহলে এই ফ্লুইড ফ্লো হলে এটা একটা এনক্লোজার। এর ক্ষেত্রে ফর্মুলা হল ক্যারেক্টারিস্টিক লেন্থটা হবে এখানে L ইকুয়াল টু DO minus DI divided by 2, আর Q ডট হলো হিট ট্রান্সফার, যেটা K ইফেক্টিভ পাই DI TO divided by LC into TI minus TO। এটা হলো তোমার হিট ট্রান্সফার। আর এখানে K ইফেক্টিভ বাই K আরেকটা ফর্মুলা দেওয়া আছে, যেখানে FSH যেটা জিওমেট্রিক ফ্যাক্টর, যেটা আগে ছিল সিলিন্ড্রিক্যাল FCL, জিওমেট্রিক ফ্যাক্টর ফর কনসেন্ট্রিক সিলিন্ডার বলে এটাকে, আর এটা জিওমেট্রিক ফ্যাক্টর ফর কনসেন্ট্রিক স্ফিয়ার FSH, এটার ফর্মুলা আলাদা আছে। এখানে বলছে যে ইফ কে ইফেক্টিভ ডিভাইডেড বাই কে, এর রেশিওটা যদি লেস দেন 1 হয়, উই শুড কনসিডার, তখন আমরা সেট করব কে ইফেক্টিভ ইকুয়াল টু কে। আমরা কে ইফেক্টিভ ভ্যালু কখনোই কে এর চেয়ে কম ধরবো না, মিনিমাম এটা সমান হবে। সুতরাং এই এখানে তেমন কিছু নেই। তাহলে আমাদের কয়েকটা হলো, একটা হলো হরিজন্টাল রেক্টাঙ্গুলার এনক্লোজারের জন্য একরকম ফর্মুলা, ইনক্লাইন্ড রেক্টাঙ্গুলার এনক্লোজারের জন্য আরেক রকম ফর্মুলা, ভার্টিক্যাল রেক্টাঙ্গুলার এনক্লোজারের জন্য আরেক রকম ফর্মুলা, কনসেন্ট্রিক সিলিন্ডারের জন্য একরকম ফর্মুলা, আর কনসেন্ট্রিক স্ফিয়ারের জন্য আরেক রকম ফর্মুলা। এখন আমরা যেই অঙ্কই দেওয়া থাকবে, এই ধরনের 4-5টা যে ওরিয়েন্টেশন আছে, যে কোনো একটা থাকলে সেই রিলেটেড ফর্মুলা তোমাদেরকে দিয়ে দেওয়া। আরেকটা হলো যে তোমার ন্যাচারাল কনভেকশন, আমি যখন পড়াই তখন বলছিলাম প্রথমে যে আমাদের ন্যাচারাল কনভেকশন যদি কোনো গ্যাসের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করি, সেই ক্ষেত্রে আমাদের রেডিয়েশনের একটা সার্টেন অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার হয়, সেই ন্যাচারাল কনভেকশনের সমান অথবা তার চেয়ে বেশি হতে পারে অনেক সময়। কাজে সেই ক্ষেত্রে আমাদের ন্যাচারাল কনভেকশনের হিট ট্রান্সফারের সাথে রেডিয়েশনের হিট ট্রান্সফারটা আমাদের অ্যাড করতে হবে। সেই জন্য এখানে বলছে combined natural convection and radiation. Gases are nearly transparent to radiation, and thus heat transfer through a gas layer is by simultaneous convection. এটা convection হবে as well as and radiation হবে। And convection না হয়ে conduction হতে পারে তখন if the gas is quiescent। quiescent যদি হয় অর্থাৎ স্থির কোনো গ্যাস হলে সেই ক্ষেত্রে convection হবে না, conduction এবং radiation হবে, অর্থাৎ রেডিয়েশনটা হবেই। তাহলে ন্যাচারাল কনভেকশনের সাথে কোনো গ্যাসের যদি আমরা ন্যাচারাল কনভেকশনের ক্ষেত্রে আমরা গ্যাসের ইয়াটা বের করি, ইয়ার তো একটা গ্যাস, কাজে সেক্ষেত্রে আমাদের রেডিয়েশনের হিট ট্রান্সফারটা আমাদের বের করতে হবে। রেডিয়েশন ইজ ইউজুয়ালি ডিসরিগার্ড ইন ফোর্স কনভেকশন প্রবলেম। ফোর্স কনভেকশনের ক্ষেত্রে আমার রেডিয়েশনের ক্যালকুলেশনটা আমার প্রয়োজন হয় না, কারণ রেডিয়েশনের হিট ট্রান্সফারটা কম্পেয়ার টু ফোর্স কনভেকশন অনেক কম। কিন্তু ন্যাচারাল কনভেকশনের ক্ষেত্রে আমাদের একটা বিগার অ্যামাউন্ট অফ রেডিয়েশন হিট ট্রান্সফার হয়, কাজে ওটা আমাদের কনসিডারেশনে আনতে হবে। But it must be considered natural convection problem that involves a gas. This is especially the case for surface with high emissivity. Surface emissivity যদি বেশি হয়,
অ্যাজ ওয়েল এজ আমার সারফেসের ওখানে যদি গ্যাস নিয়ে আমরা ডিল করি, এয়ার অথবা অন্য যে কোনো এয়ার অথবা অন্য কোনো গ্যাস, সেই ক্ষেত্রে মাস্ট তোমাকে রেডিয়েশনটা ক্যালকুলেট করতে হবে। সেটাই বলছে যে সারফেসের হিউমিডিটি বেশি অ্যাজ ওয়েল এজ যদি গ্যাস হয়, সেক্ষেত্রে আমার রেডিয়েশনটা অবশ্যই ক্যালকুলেশন আনতে হবে। তাহলে হিট ট্রান্সফার টোটাল বের হবে কনভেকশন হিট ট্রান্সফার প্লাস রেডিয়েশন হিট ট্রান্সফার। কনভেকশনটা আমরা তো জানি, যেটা এতক্ষণ আমরা দেখলাম কনভেকশনের হিট ট্রান্সফার। এখন রেডিয়েশনটা আমরা দেখবো। রেডিয়েশনের ক্ষেত্রে রেডিয়েশন হিট ট্রান্সফার ফ্রম এ সারফেস at temperature Ts surrounded by a surface of temperature T surrounding is radiation equal to epsilon sigma as Ts to the power 4 minus T surrounding to the power 4. এটা তো ইকুয়েশন রেডিয়েশনের স্টিফেন বোলটজম্যান ল ইকুয়েশন ছিল, সেই স্টিফেন বোলটজম্যান ল ইকুয়েশন, এটা একটা বেসিক ইকুয়েশন। এখানে এপসাইলন যেটা দেওয়া আছে প্রথম যে টার্মটা, এপসাইলন ইকুয়াল টু ইমিসিভিটি। ইমিসিভিটি বলছে যে উইথ হাই ইমিসিভিটি, এটা হাই ইমিসিভিটি হতে পারে ম্যাক্সিমাম 1 হতে পারে। এটা নরমালি 1 এর চেয়ে কম হয়। যদি ব্ল্যাক বডি ইউজ করা হয় সেক্ষেত্রে ইমিসিভিটি, ব্ল্যাক বডির ক্ষেত্রে ইমিসিভিটি ম্যাক্সিমাম সেটা হলো 1। আর সিগমাটা হলো স্টিফেন বোলটজম্যানের কনস্ট্যান্ট, যেটা তোমাদের মুখস্থ রাখতে হবে 5.67 into 10 to the power 8 watt per meter square Kelvin to the power 4। আর এস তোমরা জানো সারফেস এরিয়া, আর টিএস টু দি পাওয়ার 4 মাইনাস টি সারাউন্ডিং টু দি পাওয়ার 4। টিএস হলো ওই সারফেসের টেম্পারেচার, এটাকে কেলভিনে নিতে হবে। কেলভিন নিয়ে এটাকে টু দি পাওয়ার 4 মাইনাস সারাউন্ডিং এর যে টেম্পারেচার, সেই টেম্পারেচারে তখন নিতে হবে টিএস টি সারাউন্ডিং টু দি পাওয়ার 4। তাহলে এই ইকুয়েশনে তোমাদের মুখস্থ থাকতে হবে। এই ইকুয়েশন তোমাদের এতে দেওয়া থাকবে না। সুতরাং রেডিয়েশনের বেসিক ইকুয়েশন বলো, কনভেকশনের বেসিক ইকুয়েশন দুইটা, ওই দুইটা তোমাদের মনে রাখতে হবে। আর হলো রেডিয়েশন কন্ডাকশনের ফোরিয়ার ল অফ কন্ডাকশন, কন্ডাকশনের ইকুয়েশন, এই চারটি ইকুয়েশন তোমাদের মনে রাখতে হবে। হিট ট্রান্সফারের বেসিক এগুলো তোমাদের দেওয়া থাকবে না। আদার দেন দিস ফোর বড় বড় যে ইকুয়েশন সেগুলো তোমাদের দেওয়া থাকবে। রেডিয়েশন হিট ট্রান্সফার বিটুইন টু লার্জ প্যারালাল প্লেট যদি হয়, এখানে বলা আছে যে একটা হলো সারফেস আর একটা হলো সারাউন্ডিং। এখানে একটা বলছে দুটো সারফেস যদি হয় লার্জ প্যারালাল প্লেট, অনেক বড় যদি হয় প্যারালাল প্লেট লম্বা, সেই ক্ষেত্রে আমাদের রেডিয়েশনের যে হিট ট্রান্সফার সিগমা কিউ ডট রেডিয়েশন হবে সিগমা এস টি1 টু দি পাওয়ার 4 মাইনাস টি টু দি পাওয়ার 4। তারপরে নিচে আসছে 1 বাই এপসাইলন 1 প্লাস 1 বাই এপসাইলন 2 মাইনাস 1। এখানে এটাকে আমরা লিখতে পারি এপসাইলন ইফেক্টিভ, আর উপরের টার্মটা যা আছে তাই। আর এপসাইলন ইফেক্টিভ হলো 1 বাই তোমার একটা 1 বাই এপসাইলন 1 প্লাস 1 বাই এপসাইলন 2 মাইনাস 1। এই টার্মটাকে আমরা এপসাইলন ইফেক্টিভ দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এপসাইলন 1 আর এপসাইলন 2 হলো তোমার দুইটা সারফেস যেটা থাকবে, দুইটা সারফেসের মধ্যে যদি হিট ট্রান্সফার হয়, দুইটা সারফেসের ইমিসিভিটি, দুইটা সারফেসের ইমিসিভিটি একই রকম হতে পারে অথবা দুই রকম হতে পারে। একই রকম হলে অসুবিধা নেই, সেম গুলো বসাবে। তাহলে এরকম ইকুয়েশন ইউজ করে তোমার রেডিয়েশনের হিট ট্রান্সফারটা বের করে নিতে হবে। আর কনভেকশন হিট ট্রান্সফার তোমরা বললামই যেভাবে বের করতে হবে ওইভাবে বের করবো। আর রেডিয়েশনের হিট ট্রান্সফারটা এই যে ফর্মুলা আছে, এই ফর্মুলার মাধ্যমে রেডিয়েশনের হিট ট্রান্সফারটা বের করবো। সেই ক্ষেত্রে তোমার ইমিসিভিটি অবশ্যই দেওয়া থাকবে। ইমিসিভিটি দেওয়া থাকলে তুমি এখানে এই দুইটা যোগ করে দিবা। আর when T ইনফিনিটি অর্থাৎ সারাউন্ডিং এর যে টেম্পারেচারটা যদি কোনো ক্ষেত্রে এরকম হতে পারে যে the temperature of the surrounding medium may be below the surface temperature, surface temperature চেয়ে কম হতে পারে সারাউন্ডিং এর টেম্পারেচারটা। and আবার while the temperature of the surrounding surfaces is above the temperature of the surface temperature চেয়ে অনেক ক্ষেত্রে সারাউন্ডিং টেম্পারেচারটা সারফেস টেম্পারেচার বেশি হতে পারে। এই দুটো কেস যদি হয় যে তোমার সারাউন্ডিং মিডিয়াম যেটা আছে অর্থাৎ বাইরে যে মিডিয়াম আছে সেই মিডিয়ামের টেম্পারেচারটা অনেক কম সারফেসের চেয়ে, আবার অন্যদিকে সারাউন্ডিং এর যে ওয়ালটা আছে সেই ওয়ালটার টেম্পারেচার আবার আমাদের যে সারফেস টেম্পারেচার হচ্ছে সেই সারাউন্ডিং এর যে ওয়ালটা বা সারফেসটা সেই সারাউন্ডিং এর টেম্পারেচারটা বেশি। এই ক্ষেত্রে রেডিয়েশন এবং কনভেকশন হিট ট্রান্সফার একটা অপোজিট হবে।
এজ এ রেজাল্ট তোমার এখানে যেমন যোগ হয়ে গেছে কনভেকশন প্লাস রেডিয়েশন, সেখানে একটা থেকে আরেকটা বিয়োগ হবে, বিয়োগ হয়ে তোমার নেট হিট ট্রান্সফার দেখবে। আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি, তাহলে আমাদের একটু ক্লিয়ার হবে। হিট লস থ্রু এ ডাবল পেন উইন্ডো, the vertical 8 meter high and 2 meter wide double pane window shown in figure 9-29 consists of two sheets of glass separated by 2 centimeter air gap at atmospheric pressure. If the glass surface temperature across air gap are measured to be 12 degrees centigrade and 2 degrees centigrade, determine the rate of heat transfer through the window. একটা simple একটা ম্যাথ। এখানে বলছে যে এই একটা উইন্ডো, এই পাশে একটা গ্লাস আছে, সেই গ্লাসটা বাম পাশে যে গ্লাসটা এটা, আর ডান পাশে একটা গ্লাস, এই দুইটা গ্লাসের টেম্পারেচার দুই রকম, একটা 12 ডিগ্রি সেন্টিগ্রেড, একটা হলো 2 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই দুটোর মাঝে গ্যাপ হলো তোমার L = 2 সেন্টিমিটার গ্যাপ আছে। আর এটার উইন্ডোর হাইট দেওয়া আছে 0.8 মিটার, উইডথ দেওয়া আছে 2 মিটার। তাহলে আমাদের কি বের করতে হবে? ডিটারমাইন দ্য রেট অফ হিট ট্রান্সফার থ্রু দ্য উইন্ডো। হিট ট্রান্সফারের যে ফর্মুলাটা, আমরা প্রথমে হিট ট্রান্সফারের ফর্মুলা হলো এটা, Q ডট ইকুয়াল টু HAS T1 বিয়োগ T2। এটা হলো ফর্মুলা। এই ফর্মুলাই হলো বেসিক ফর্মুলা। এখান থেকে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, H এর পরিবর্তে যেহেতু আমাদের H এর ভ্যালুটা আমাদের এখানে নাই, কাজে H এর পরিবর্তে আমরা লিখতে পারি K NU বাই L ইউজ করলে তাহলে এই ফর্মুলাটা ইউজ করে আমরা হিট ট্রান্সফার রেটটা আমরা বের করতে পারবো। এখন আমাদের দেখবো কি কি আমাদের নোন আর কি কি আননোন। এখানে কেটা আমরা 4 থেকেই পাবো, এয়ার প্রপার্টিজ। আর এনইউ ন্যাশনাল নাম্বারটা আমাদের বের করতে হবে। ন্যাশনাল নাম্বারের জন্য একটা ফর্মুলা আমাদের দেওয়া থাকবে, যে আমরা কোন ফর্মুলা ইউজ করব, আর বাকিগুলো সব জানা আছে। কাজে তোমার এখানে ন্যাশনাল নাম্বার মেইনলি এখানে বের করতে হবে। তাহলে আমরা দেখি প্রপার্টিজ অফ এয়ারের যে প্রপার্টিজটা, সেটা আমরা এভারেজ টেম্পারেচারে নিব T1 প্লাস T2 বাই 2। এন্ড T1 হলো, একটা হলো 12, একটা হলো 2, তাহলে আমার 7 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। আর বলছে যে অ্যাটমসফিয়ারিক প্রেসার। তাহলে আমাদের টেবিলে চলে যাব, টেবিল A-15। সেক্ষেত্রে টেবিলে যে আমরা 7 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এয়ারের প্রপার্টিজ গুলো নেব, যা যা আমাদের লাগবে। যেমন কন্ডাক্টিভিটি লাগবে, প্রান্ডস নাম্বার লাগবে, নিউ অর্থাৎ কাইনেমেটিক ভিসিসিটি লাগবে, আর বিটা ভ্যালুটা লাগবে 1/T এভারেজ। বিটা ভ্যালুটা হবে 1/T এভারেজ। এটা T এভারেজটা হবে তোমার এই 7 ডিগ্রির সাথে 273 যোগ করতে হবে। তাহলে আমাদের এখানে যেটা এলসি তে ভ্যালুটা কি হবে? এলসি হলো দুইটার গ্যাপ, যে এটা 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার মিটারে নিতে হবে। এলসি হলো 0.2 মিটার। এখানে আর কিছু না, রিলে নাম্বারটা বের করে নেব আমরা। রিলে ফর্মুলা যেটা তোমাদের মুখস্থ থাকবে, এই ফর্মুলাটা জি বিটা T1 - T2 LC to the power cube নিউ স্কয়ার ইনটু প্রান্ডস নাম্বার। সব ভ্যালু বসা দিলে আমাদের একটা ভ্যালু পেলাম আমরা 1.050 10 to the power 4। এখন আমাদের যে ফর্মুলা দেওয়া থাকবে, সেই ফর্মুলাতে আমরা অনেকগুলো ফর্মুলা আছে। যেমন এই ভার্টিক্যাল উইন্ডোর ক্ষেত্রে আমাদের 3-4টা ফর্মুলা আছে। এই যে ভার্টিক্যাল উইন্ডো, এটার ক্ষেত্রে তিনটা ফর্মুলা দেখেন দেওয়া আছে। তিনটা ফর্মুলার ক্ষেত্রে আমার কোন ফর্মুলা ইউজ করবো সেটা ডিপেন্ড করছে H/L এর ভ্যালুটা কত। H/L এর ভ্যালুটা আমাদের এখানে বের করতে হবে। H/L টা হলো হাইট বাই L, মানে হাইটটা আমাদের কত ছিল? হাইট ছিল 0.8 আর L এর ভ্যালু ছিল 0.02 মিটার। তাহলে এই দুটো যদি অ্যাসপেক্ট রেশিও 40, তাহলে 40 হলে আমাদের H/L যেখানে ভ্যালু আছে 40, ওটা আমরা ইউজ করব। সেখানে 9-54 এই ইকুয়েশন আমরা ইউজ করলাম। তিনটা ইকুয়েশনের মধ্যে আমরা এখানে দেখতেছি আবার এইখানে এই ইকুয়েশনটা ইউজ করব। এখানে H/L হলো 40 এবং 10 এর মাঝামাঝি, মানে ভ্যালুটা বেশি। আগের অন্য দুটি ইকুয়েশনে H/L এর ভ্যালু কম ছিল, কাজে আমরা এটা ইউজ করব। 3 নম্বর ইকুয়েশনটা, এই ইকুয়েশন ইউজ করে আমরা সব ভ্যালু আমাদের জানাই আছে, ন্যাশনাল নাম্বারটা পেয়ে যাব। ন্যাশনাল নাম্বার পেয়ে গেলাম। ন্যাশনাল নাম্বার পেয়ে গেলে আমরা সারফেস এরিয়া আমরা বের করব, H ইনটু W। তাহলে সারফেস এরিয়া পেয়ে গেলাম। তাহলে আমাদের যে বেসিক ইকুয়েশন, নিউটনস ল অফ কুলিং, এই ইকুয়েশনে
এইচ এর পরিবর্তে কে এন ইউ বাই এল বসাই দিয়ে আমরা এখানে এই ইকুয়েশনটা কে এন ইউ এস টি1 বিয়োগ টি2 বাই এল সবগুলো ভ্যালু আমার জানা আছে। তাহলে আমরা এখানে Q dot পেলাম 27.1 watt. Therefore, heat is lost through the window at the rate of 27.1 watt. এই জিনিসটা এগুলো আমাদের চাইছে। Determine the heat loss. Natural convection heat loss কত হবে সেটাই চাইছে। Determine the heat transfer through the window. তাহলে এটাই আমাদের রেজাল্ট। এটা কোনো কঠিন অঙ্ক না, খুবই সোজা, কোনো জটিলতা নেই। Recall that Nusselt number equal to 1 for an enclosure corresponding to pure conduction heat transfer through the enclosure. The air in the enclosure in this case remains still and no natural convection current occur in enclosure. যদি এরকম হয় Nusselt number যদি 1 হয় সেটা pure conduction হতো। কারণ এখানে আমাদের Nusselt number পেয়ে গেলাম 1.4 পাইছি আমরা Nusselt number 1.4, কাজে এটা pure conduction না, এখানে একটা কারেন্ট আছে। Heat transfer enclosure is 1.4 times by the pure conduction, which is 1.4 times বেশি। The increase in heat transfer is due to natural convection currents that develop in the enclosure. এটাই হলো ডিসকাশন। আজকে এই পর্যন্তই থাকবো, আর নেক্সট ক্লাস আরো দুটো অঙ্ক দেখায় আমরা এই চ্যাপ্টার শেষ করবো আর কি, আশা করি। নেক্সট ক্লাসে আমরা এনক্লোজার একটা কনসেন্ট্রিক স্ফিয়ারের অঙ্ক দেবো, আর একটা মেবি কনসেন্ট্রিক সিলিন্ডারের অঙ্ক দেবো। এই দুটো অঙ্ক দেখলে আমাদের ন্যাচারাল কনভেকশনের এই চ্যাপ্টার আমাদের শেষ হবে। আর কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন আছে নাকি সব ঘুমাচ্ছ? না স্যার, আছি আমরা। আর্মি অফিসাররা চলে গেছে নাকি? আর্মি অফিসাররা থাকার কথা না মনে হয়, না নাকি আছে সবাই? না স্যার, 10 জনের হচ্ছে এই কোর্সের এই পোর্শনটুকু নেই, ওনাদের শুধু স্যার তারিক স্যারের একটা ছোট পার্ট আছে, এইটা নাই না। না একটা আর্মি একটা ব্রিফিং ছিল না আজকে একটা চিফের, যার কথা। আচ্ছা যাই হোক, আমরা আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা এখন বলতে পারো, জিজ্ঞেস করতে পারো। আর যদি কোশ্চেন না থাকে তাহলে এই পর্যন্তই। আমরা প্রেজেন্ট সবাইকে দিয়ে দেবো রোল কল, ঠিক আছে? রোল কল আর এই জন্য করছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।